সাকিব ভাই, 9টা বিশ্বকাপ খেলে ফেলেছেন। বাংলাদেশও 2007 সালে আসলে যে পজিশনে ছিল তখনও প্রবাবলি লক্ষ্য ছিল পরের রাউন্ডে যাওয়ার। 2024 সালে এসেও আসলে আমাদের দেখা যাচ্ছে ওই লক্ষ্যটা একই রয়ে গেছে, পরের রাউন্ডে যাওয়ার। কোচও কিছুদিন আগে বললেন যে আহ, এই আমরা সুপার এইটে উঠে গেছি, এখন যা হবে সবই বোনাস। তো আসলে অ্যাকচুয়ালি বাংলাদেশের টি-20 টিম হিসেবে আমাদের প্রোগ্রেসটা কি অনেকদিন ধরে আটকে আছে কিনা, মানে নেক্সট স্টেজে যাওয়ার জন্য আসলে আমরা কোন দিক দিয়ে পিছিয়ে আছি, মানে আর কত সময় লাগবে আসলে পরের স্টেজে যেতে, টু বিকাম এ মোর বেটার সাইড, কম্পিটিটিভ সাইড? কতদিন লাগবে এটা তো আসলে আমার জন্য বলাটা কষ্ট। ডিসিশন মেকারদের ডিসিশনটা আমার কাছে মনে হয় যে এখানে ইম্পর্টেন্ট, যে আমরা কোন নজরে দেখতে চাই কিংবা কোন দৃষ্টিভঙ্গিতে আমরা দেখতে চাই আমাদের টিমকে, কোন অবস্থাতে দেখতে চাই। আমি জানি না বা প্রশিক্ষক আমাদের কি কথা বলেছে, বাট আপনি যেটা বললেন, আমার ধারণা সে যদি মুখে বলেও থাকে, ভেতরে হয়তো এই বিশ্বাসটা তার ছিল না, মানে যে এরকম চিন্তা করেনি। কারণ আমাদের টিমের ভেতরে আমরা সবসময় চিন্তা করছিলাম যে আমরা ভালো কিছু করতে বা আসছি এবং ভালো কিছু করব। বাট যদি আপনি রেজাল্ট দেখেন কিংবা মাঠের পারফরমেন্স দেখেন, আমরা আসলে ওইভাবে বা কোনো ফাইটই শো করতে পারিনি। যেটা আপনার সাথে আমি এগ্রি করব যে ডিসঅ্যাপয়েন্টিং, যে আমরা যখন দুইটা বড় দেশের সাথে খেললাম, যারা আহ হয়তো এই ওয়ার্ল্ড কাপের খুব মানে কাছাকাছি দাবিদার হওয়ার, সো তাদের সাথে যখন আমরা খেলছি, আমাদের গ্যাপটা তখন খুব ভালোভাবে পরিলক্ষিত হয়েছে আসলে। সেটা আমার কাছে ডিসঅ্যাপয়েন্টিং যে আমাদের এখনো এত বেশি গ্যাপ আছে, বা এতদিন ধরে আমরা এই ফরম্যাটটা খেলছি, যেহেতু 2 বছর পর পর ওয়ার্ল্ড কাপ হয়, খুব তাড়াতাড়ি রিফ্লেক্ট করার একটা সুযোগ হয়। তো সেই দিক থেকে অবশ্যই ডিসঅ্যাপয়েন্টিং। আর কবে নাগাদ হবে এটা আসলে আহ, বলাটা মুশকিল, বাট এটা সময়ের উপর ছেড়ে দিতে হবে। সাকিব, টসের যে ব্যাপারটা বললেন, আপনি এজ এ সিনিয়র প্লেয়ার এবং ইমিডিয়েট পাস্ট ক্যাপ্টেন, এটা আপনাদের সাথে আপনার কোনো ডিসকাশনের মধ্যে আপনার কোনো পার্ট থাকে কিনা, এটা একটা প্রশ্ন। আরেকটা হচ্ছে, না, লাস্ট পার্টি টি-20 ওয়ার্ল্ড কাপ? লাস্ট কিনা যায় না, পৃথিবীতে যে কোনো সময় যে কোনো কিছু হওয়া সম্ভব। এটা তো ডিসাইড করবে আসলে ক্রিকেট বোর্ড। আমার নিজেরও পার্সোনাল কিছু ডিসিশন থাকতে পারে, বাট এগুলো আসলে এখনই এখানে ডিসকাস করার বিষয় না। এগুলো সময়ের সাথে সাথে হয়তো ডিসকাশন হতে পারে। আপনি যে বলেছিলেন 2025 চ্যাম্পিয়ন্স ট্রফি আপনার শেষ হবে বিদায় নেবেনের পর। না, বলেছিলাম যে তখন পর্যন্ত যে চিন্তা, এটা চিন্তা তো চেঞ্জ হতেই পারে। তো ওরকম আসলে এগুলো নিয়ে আসলে আমি এখন খুব বেশি একটা চিন্তিত না। অনেক বড় গ্যাপ আছে এখন সামনে। নিজের উপরে রিফ্লেক্ট করা যাবে, দলের প্রয়োজনীয়তা রিফ্লেক্ট করা যাবে, বা যদি টিম মনে করে যে না আমার দরকার আছে, আমি যদি মনে করি যে আমার টিমের দরকার আছে, আমি ওইভাবে ডিজায়ার ফিল করতেছি, দেন মানে সবকিছু যদি সব ঠিকঠাক হয়, দেন এটা খেলার বিষয়। না হলে, এনজয় না করলে তো অবশ্যই খেলার বিষয় না। বাট এগুলো আসলে সময়ের ব্যাপার। এগুলো যেহেতু এখন বেশ বড় একটা গ্যাপ আছে, এরপরে টেস্ট ম্যাচই বেশি খেলা হবে, তো স্বাভাবিকভাবে ফোকাস ওইদিকে চলে যাবে। তো সময়ের উপরে ছেড়ে দেই, বা যখন সময় হবে সবাই সব জেনে যাবে। সাকিব, আপনি তো টিমে একজন এক্সপেরিয়েন্স খেলোয়াড় এবং অনেকদিন যাবত বাংলাদেশ টিমকে দেখছেন। এবারে টুর্নামেন্টে ওভারঅল বাংলাদেশের পারফরমেন্স দেখে আপনার কি মনে হলো? কোথায় ল্যাকিংস আছে বা আমরা কোথায় আগাতে পারি রিগার্ডিং লং প্রিপারেশন ইন ইউএসএ? যদি রেজাল্টের কথা বলেন, আমি বলবো যে অবশ্যই রেজাল্ট ওয়াইজ আমরা মোটামুটি একটা অবস্থানে আছি। আমরা 6টা ম্যাচ খেলেছি, 3টা জিতেছি, 3টা হেরেছি। 50% যদি ধরেন, সেই দিক থেকে খুব একটা খারাপ না। বাট মানে আমি যেটা ফিল করি, আমরা যখনই কোনো বড় টিমের সাথে যেভাবে করেছি, সাউথ আফ্রিকার সাথে আমরা যেভাবে ফাইট করেছিলাম, এই 2টা ম্যাচের একটা ম্যাচ যদি আমরা ওইভাবে ফাইট করতে পারতাম, আমার কাছে মনে হয় তখন আমাদের জন্য ওয়ার্ল্ড কাপটা অনেক ভালো সাকসেসফুল একটা ওয়ার্ল্ড কাপ হতো বলে আমার কাছে মনে হয়। ওই জায়গাটাতে একটু আমাদের আছে। স্পেশালি আপনি যদি বলেন এই সুপার এইটের এই 2টা ম্যাচে আমরা যেভাবে আসলে প্রথম থেকে একটু পিছিয়ে ছিলাম, ওই ওই জায়গাটা আসলে আমাদের জন্য একটু দুঃখজনক। সাকিব ভাই, পুরো টুর্নামেন্টে আসলে একটা কোশ্চেন মার্ক ঘুরে ফিরে আসছে, মানে এটা নিয়েই শেষ হচ্ছে বোধহয় টুর্নামেন্টটা আপনাদের, সেটা হলো ব্যাটিংটা। মানে এই দুর্দশাটা কাটলোই না একদম শুরু থেকে। হ্যাঁ, আমি তো বললাম যে এটা হতাশাজনক। এটা একটা বড় রিজন হতে পারে যে ব্যাটসম্যানরা আসলে ল্যাকিংস অফ রানস ছিল, সো ওই কনফিডেন্সটা ছিল না যে যেভাবে এক্সপ্রেস করার দরকার। স্পেশালি এই এই মাঠে যে 2টা ম্যাচ খেললাম আমরা, এই 2টা ম্যাচে আমি ফিল করেছি যে 175 185 হচ্ছে মোটামুটি একটা স্কোর এখানে, মানে ফাইটিং টোটাল হয়। সো সেটার নিচে হলে আসলে ডিফিকাল্ট। সো সেই জায়গা থেকে আমরা অনেক শর্ট ছিলাম। আমরা আজকে টোটাল কত করছি?
148 করছি, আগের দিন 140 করছি, আগের দিনের পরে অ্যাটলিস্ট আজকে আমাদের আরো একটা ভালো অবস্থায় যাওয়া উচিত ছিল, যেহেতু আমরা জানি যে কি হচ্ছে, কোন টার্গেটে আমরা ব্যাটিং করছি। আমার কাছে মনে হয়েছে প্রথম থেকে আমরা ওই অবস্থাতেই যাইনি, যে যেখানে আমরা লিস্ট একটা চেষ্টা করছি এই জিনিসটা আমরা মানুষদেরকে বোঝাবো। তো ওই জায়গাটা আমার কাছে মনে হয় একটু দুঃখজনক। সাকিব, আপনার একটা বিষয় যে অনেকগুলো কথা চলে এসছে, তবু আমি একটু জানতে চাই যে বাংলাদেশ দল সাকসেস রেট যেটা বলছিলেন যে গ্রুপ পর্বে 4টা খেলে 3টা জয় এবং আরেকটা তো জয়ের কাছে যে হেরে যাওয়া, আর লাস্টে যে 2টা ম্যাচ খেলাম তাতে মনে হলো যে আমাদের, আপনি বললেনও যে পার্থক্যটা বেসিক্যালি এই সাকসেসের পেছনের গল্পটা কি আপনি আমরা যেটা গণমাধ্যম কর্মীরা রিয়েলাইজ করি যে এবারের বোলিং পারফরমেন্সটা মনে হচ্ছিল যে যে কোনো দলের মতোই, মানে আমরা যদি ওয়ার্ল্ড ক্লাস যেগুলো দল বলি, সেটা আপনি কতটা আপনি আপনার জায়গা থেকে কত ক্রেডিট দিবেন? পাশাপাশি আমাদের এই গ্যাপটা কি শুধু এখন মনে হচ্ছে যে ব্যাটসম্যানদের এই গ্যাপটা কাভার হলে হয়তো আমরা প্রায় কাছাকাছি ফাইট দিতে পারবো যে কোনো সময় যে কোনো দল? বোলিং এর বিষয়টা যেটা হচ্ছে যে আমরা যখন একটু সুবিধা পাই উইকেটের, তখন আমাদের টিম অনেক ভালো বোলিং অ্যাটাক, সেটা আমি মনে করি। ফ্ল্যাট ট্র্যাকে আমাদের এখনো অনেক ইমপ্রুভমেন্টের জায়গা আছে, বাট যেহেতু এবার আসলে উইকেট গুলো একটু সুইটেবল ছিল বোলারদের জন্য, আমরা অসাধারণ বোলিং করেছি। বোলারদের অবশ্যই ক্রেডিট দিতে হয়, যেভাবে বোলিং তারা করেছে। সো ওই ক্রেডিটটা তাদের থেকে কেড়ে নেওয়ার কোনো রিজন নাই। বাট আমি যেটা বললাম যে একদম যখন ফ্ল্যাট ট্র্যাকে কখনো যখন খেলা হয় তখন আমরা হয়তো একটু স্ট্রাগল করি, বাট একটু সুবিধা থাকলে আমরা তখন অনেক ভালো বোলিং দল। আর ব্যাটিং এর ক্ষেত্রে হ্যাঁ, যখন ওই যে ফ্ল্যাট উইকেট হয়, যখন 180-200 রানের উইকেটের খেলাগুলো হয়, তখন আমরা পিছিয়ে যাই। আসলে আমরা 130, 140, 150 এর গেমটা আমরা খুব ভালো জানি, কারণ আমরা ওই ধরনের গেমই সবসময় খেলে অভ্যস্ত। তো স্বাভাবিকভাবে ওইটার সাথে আমরা যেহেতু পরিচিত, ওটা আমাদের কাছে অনেক ফ্যামিলিয়ার। যখনই 180, 190, 200 এ যায়, আসলে আমাদের ওই চিন্তা ওই লেভেলের আসে না। তো এটা আপনি বলতে পারেন, এটা আমাদের যেহেতু টুর্নামেন্ট যখন যেগুলো আমরা খেলি সেগুলোতে আমরা যেভাবে খেলি, ওইটা থেকে আসলে বের হয়ে আসাটা তো মুশকিল। কিন্তু এরকম যখন বড় স্টেজে খেলা হয়, আপনার 180 চেস করতে হবে। একটা টিম কোনোদিন বোলিং ইউনিট খারাপ করতেই পারে, সেদিন আপনার ব্যাটিং ইউনিটকে দাঁড়াতে হবে। যে জায়গাগুলোতে হয়তো আমরা ফেল করেছি, যেটা বললাম যে 140, 150 খেলাটা আমরা খুব ভালো বুঝি। এখন আমাদের হয়তো এই জায়গাটাতে আর একটু ইমপ্রুভ করতে হবে, 170, 180 খেলাটা কিভাবে খেলতে হয়। আমরা খুব বেশি হয়নি যে এরকম ম্যাচ আমরা চেস করেছি। ইভেন বিপিএলও যখন হয়, আসলে বিদেশিরা যখন করে দেয় হয়তো হয়। শুধু একটা ম্যাচ আমি দেখেছি এই বছরে, যখন এই রংপুরের সাথে কুমিল্লা জিতলো, লিটনার হৃদয় খুব ভালো ব্যাটিং করে আসলে 180 চেস করছিল। সো ওইটা বাদে আমি খুব বেশি একটা দেখিনি যে আমাদের লোকাল ব্যাটসম্যানরা আসলে চেস করে এরকম রান জেতাতে পারে। সো ওই জায়গাটাতে অবশ্যই আমাদের সবসময় একটা দুর্বলতা ছিল, এখনো আছে। সাকিব ভাই, আপনি একটু আগে বলছিলেন যে ক্যাপ্টেন আর কোচ মিলে সিদ্ধান্ত নিয়েছিলেন টস হওয়ার পর কি সিদ্ধান্ত নেবেন এবং 2জন স্পিনার নিয়ে আসা। আপনি দলের সব থেকে সিনিয়রতম ক্রিকেটার এবং অভিজ্ঞতা অবশ্যই বেশি, আপনার সাথে কি এই বিষয়গুলো নিয়ে কথা হয় না? আপনি তো উইকেট দেখা বিষয়টা আসলে অভিজ্ঞতা সিনিয়র এগুলোর বিষয় না। এগুলো এখন যখন আপনার দলের একজন থাকবে, নেতা একজন থাকবে, একজন লিডার থাকবে, একজন ক্যাপ্টেন থাকবে, ডিসিশন তার। এখানে যদি ডিসিশন আমরা মানে ভালো করতাম তাহলে ক্যাপ্টেনের ক্রেডিট যেত, খারাপ করলে কোচ ক্যাপ্টেনের ডিসিশনের উপরে আমরা কোশ্চেন মার্ক দেই। এটা খুবই নর্মাল, খুবই যুক্তিযুক্ত আমার কাছে মনে হয়, কিন্তু দ্যাটস হাউ ইট গোজ। এটাই খেলা দিয়ে যখন যদি দেখা যেত ফার্স্ট 2 ওভারে 2টা উইকেট আমরা নিয়েছি, তখন আসলে মনে হতো যে না, খুব ভালো ডিসিশন হয়েছে। যেহেতু 2 ওভারে 2টা উইকেট পড়ে নাই, স্বাভাবিকভাবে তখন মনে হচ্ছে না, এই উইকেটে হয়তো ব্যাটিং করলে ভালো হতো।